এই বলে পরী জাদু করে একটা সোনার হাঁসের ঘর বানিয়ে দেয়। আর সোনার হাঁসের ঘর দেখে তো বিনোদ আর মিতু অনেক খুশি হয়। হিমছড়া পাহাড়ের পাশেই পাতাঝরা নামে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বিনোদ তার নাতনি মিতুকে নিয়ে থাকতো। মিতুর বাবা মা মারা যাবার পর থেকে বিনোদা অনেক কষ্ট করে মিতুকে বড় করছিল। এ বয়সেও আরতি ফুল কুড়িয়ে বাজারে বিক্রি করত। জানিস দিদি ভাই, আমাদের গ্রামের উত্তরে যে জঙ্গলটা আছে না, সেই জঙ্গলে কাল আমি ফুল তুলতে গিয়েছিলাম। গিয়ে তো দেখি জঙ্গল ভর্তি একেবারে ফুল। তাই কাল ওই জঙ্গল থেকে ফুল বিক্রি করে আমি অনেক টাকার উপার্জন করেছি রে। তুমি সত্যি বলছো ঠাকুমা? ওই জঙ্গলে অনেক ফুল? তবে ঠাকুমা, আজ আমাকে তোমার সাথে নিয়ে যাও না ঠাকুমা, আমিও তোমার সাথে ফুল তুলবো। ও ঠাকুমা, বলো না। না না দিদি ভাই, আমি তোকে কোথাও নিয়ে যাব না। ওখানে গিয়ে যদি তোর কিছু হয় তখন কি হবে? হ্যাঁ, এখন চল তো, অনেক বেলা হয়েছে, আমরা এখনো কিছুই খাইনি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমি আবার ফুল তুলতে যাব। যা, তুই এখন বরং হাত মুখ ধুয়ে আয় তো। এরপর মিতু হাত মুখ ধুতে চলে যায়। আর হাত মুখ ধোয়া শেষ হলেই দুই ঠাকুমা নাতনি মিলে খাবার খায়। আর খাওয়া শেষ হলে বিনোদ একটা ঝুড়ি নিয়ে জঙ্গলে ফুল তুলতে যায়। এখন তো ঠাকুমা বাড়িতে নেই, ফুল তুলতে চলে গেছে। আমি বরং একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। ঠাকুমা বাড়িতে থাকলে তো আমাকে কোথাও যেতে দেয় না। যাই, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ঘুরতে যাই, নয়তো ঠাকুমা আবার এসেই পড়বে। এ কথা বলে মিতু নদীর পাড়ে ঘুরতে চলে যায়। আর ঘুরতে ঘুরতে মিতু দেখে নদীর পাড়ে একটা হাঁস আহত অবস্থায় পড়ে আছে। এ কি, হাঁসটা ওভাবে ওখানে পড়ে আছে কেন? কি হয়েছে হাঁসটা? দেখে তো মনে হচ্ছে ওকে কি একটা কামড়ে দিয়েছে। আহারে, হাঁসটার কত কষ্ট হচ্ছে। কিন্তু এই হাঁসটা কার? আমি যদি এখন বাড়ি নিয়ে যাই তখন কি হবে? যাই হোক, আমি বরং এই হাঁসটা এখন বাড়িতেই নিয়ে যাই, আর এর সেবা যত্ন করে একে সুস্থ করে তুলি। এই কথা বলে মালা সেই আহত হাঁসটাকে নিয়ে বাড়ি ফিরে যায়। এই শয়তান মেয়ে, কোথায় গিয়েছিলি তুই? তোকে যে সেদিন বললাম বাড়ি থেকে কোথাও যাবি না, তাও তুই বাইরে গিয়েছিলি। আর তোর হাতেই বা ওটা কি? দেখে তো মনে হচ্ছে ওটা একটা হাঁস। ও ঠাকুমা, তুমি আমাকে এভাবে বকছো কেন? আমি তো কাছেই নদীর পাড়ে একটু ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে গিয়ে তো নদীর ধারে অসুস্থ হাঁসটাকে পেলাম। ঠাকুমা, এখন তো ওকে মলম লাগিয়ে দিতে হবে, তাই না? এইসব বলে মিতু ঘর থেকে তাড়াতাড়ি মলম এনে হাঁসটা শরীরে লাগিয়ে দেয়। আর এভাবে অনেক যত্ন করার পর হাঁসটা আস্তে আস্তে একেবারে সুস্থ হয়ে ওঠে। আর দেখতে দেখতেই বেশ কয়েক মাস কেটে যায়। হঠাৎই একদিন ওই গ্রামে বন্যা চলে আসে। আর বন্যায় বিনোদের ছোট্ট কুঠিরটাও একেবারে ভেসে যায়। আর বন্যায় ভাসতে ভাসতে দুই ঠাকুমা নাতনি মিলে একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়ায়। ওগো আল্লাহ, তুমি এটা কি সর্বনাশ করলে আমাদের? একে তো আমাদের এত গরিব বানিয়ে দিয়েছো, তারপর আমাদের এই শেষ সম্বল কুচিটাও আমাদের থেকে কেড়ে নিলে তুমি। তুমি কেন আমাদের সাথে এমন করছো? এখন আমরা কোথায় রাখবো? ও ঠাকুমা, তুমি আর এভাবে কেঁদো না তো ঠাকুমা। তোমাকে এভাবে কাঁদতে দেখলে যে আমারও অনেক কান্না পায়। আর বন্যায় তো শুধু আমাদের ঘর বাড়ি নয়, গ্রামের সবার ঘর বাড়ি ডুবে গেছে। তাই বলছি, এখন কেঁদে আর কি করবে ঠাকুমা, বলো তো? তোর তো কোনো চিন্তা নেই, সব চিন্তা তো আমার। তোর তো শুধু খাওয়া আর ওই সারাদিন হাঁসটাকে নিয়ে খেলা, তাই না? এ কি, এই বন্যাতেও তো দেখি তুই তোর হাঁসটাকে সাথে করে নিয়ে এসেছিস। কেন রে নিয়ে এসেছিস ওই হাঁসটাকে তুই? ও মা, ঠাকুমা, এই হাঁসটাকে সাথে করে না নিয়ে এলে তো এই হাঁসটা বন্যার জলে ভেসে যেত, তখন কি হতো? হ্যাঁ, আর ঠাকুমা, ওই
দূরে তো একটা আম গাছ দেখা যাচ্ছে, চলো আমরা আজ থেকে ওখানেই থাকতে শুরু করি। এরপর দুই ঠাকুমা নাতনি মিলে আম গাছটির নিচে আশ্রয় নেয়। কিন্তু তবু আম গাছের নিচে আশ্রয় নিলেও আরতি বন্যায় নিজের বাড়ি হারানোর শোকটা কাটাতেই পারছিল না। ঠাকুমা, আমরা তো থাকার একটা জায়গা পেয়ে গেলাম, কিন্তু এখানে আমরা কতক্ষণ থাকবো? আর ঠাকুমা, আমরা কি খাবো এখন বলো তো? আমার যে অনেক খিদে পেয়েছে ঠাকুমা। আরে আমার সোনাটার বুঝি অনেক খিদে পেয়েছে, কিন্তু দিদি ভাই আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দিব? আমি তো এখন কারো কাছে খাবার চাইতেও যেতে পারবো না, কারণ চারিদিকে তো বন্যার জলে ভরে আছে। ঠিক আছে ঠাকুমা, আমি আর তোমার কাছে খেতে চাইবো না। আমি তো বুঝি এখন কোথাও কোনো খাবার পাওয়া যাবে না। এই কথা বলে মিতু সেই হাঁসটাকে নিয়ে খেলতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে একটা পরী চলে আসে। আর পরীকে দেখে তো বিনোদা আর মিতু অনেক অবাক হয়ে যায়। ভয় পেও না তোমরা, আমি হলাম মায়াপরী, আর এখানে আমি আমার হাঁসটা নিতে এসেছি। দাও এখন আমার হাঁসটা আমাকে ফিরিয়ে দাও তো দেখি। এসব তুমি কি বলছো মায়াপরী? এই হাঁসটা তোমার, আর তুমি এখানে এই হাঁসটা নিতে এসেছো? কিন্তু মায়াপরী, এই হাঁসটা যে তোমার সেটা আমরা কি করে বুঝবো বলো তো? আসলে আমি কিছুদিন আগে পৃথিবী ভ্রমণে এসেছিলাম আমার মায়ের দেওয়া এই সুন্দর হাঁসটাকে নিয়ে, কিন্তু এক শয়তান তান্ত্রিক হঠাৎই আমার ওপর আক্রমণ করে। আর ঠিক তখনই আমি আমার এই হাঁসটাকে রেখে সেখান থেকে পালিয়ে যাই। আর আজ আমি এই হাঁসটা খুঁজতে খুঁজতে তোমার এখানে এসেছি। তবে তোমার কথা যদি সত্যি হয় তাহলে পরি তুমি এই হাঁসটা এখন নিয়ে যাও। আসলে তোমার এই হাঁসটাকে আমি আহত অবস্থায় নদীর ধারে পেয়েছিলাম, তখন আমি ওকে বাড়িতে এনে সুস্থ করে তুলেছি। যাও এখন তুমি বরং একে নিয়ে যাও। হ্যাঁ, সে তো নিয়ে যাবই, কিন্তু তোমরা এখানে থাকছো কেন? তোমাদের কি কোনো থাকার জায়গা নেই? তোমরা এই খোলামেলা আকাশের নিচে কেন আশ্রয় নিয়েছো? এরপর মিতু পরীকে তাদের সব কষ্টের কথা খুলে বলে। সব শুনে পরী বলে, ও এই ব্যাপার, তবে তোমরা কোনো চিন্তা করো না। তোমরা যেহেতু আমার পছন্দের হাঁসটাকে এতদিন আগলে রেখেছো, তার মূল্য তো আমি তোমাদের অবশ্যই দেব। আর এখন থেকে তোমাদের আর এমন কষ্ট করতে হবে না। এই বলে পরী জাদু করে একটা সোনার হাঁসের ঘর বানিয়ে দেয়। আর সোনার হাঁসের ঘর দেখে তো বিনোদা আর মিতু অনেক খুশি হয়। আজ থেকে এই সোনার হাঁসের ঘরটা তোমাদের। তোমরা এখন থেকে এই সোনার হাঁসের ঘরের ভেতরেই থাকবে। আর এই সোনার হাঁসের ঘরের ভেতরে তোমাদের প্রয়োজনীয় সব জিনিস আছে। তবে এখন আমি চলি গো। এ কথা বলে পরী তার হাঁসটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেদিন থেকে বিনোদা আর মিতু মিলে অনেক সুখেই ওই সোনার হাঁসের ঘরের ভেতরে থাকতে শুরু করে। তো হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও।